আমি শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার কাছে যে আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। কারণ সেদিনও আমি ছিটকে পড়েছিলাম গ্রেনেড হামলায়। রক্তাক্ত ছিল আমার পুরো শরীর। 2004-এর 21শে আগস্ট সেদিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। গোপালগঞ্জের ছাত্রলীগের নেতা তুষারকে বিএনপি জামার সশস্ত্র ক্যাডাররা গুলি করে হত্যা করেছিল এবং বিদেশি রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। সেই আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করেছিলেন। তিনি রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু একজন সাধারণ মানুষ সেদিন জীবন দিয়েছিল এবং হযরত শাহজালালের মাজার রক্তাক্ত হয়েছিল। তারই প্রতিবাদে বঙ্গবন্ধুর তনয় সেদিনকের বিরোধী দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে 23 বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ ছিল। আমি সেদিন জননেত্রী শেখ হাসিনার সাথে সুদা সদন থেকে জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরেই 23 বঙ্গবন্ধু এভিনিউতে উপস্থিত হয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা অস্থায়ী মঞ্চে উঠলেন। আমরা মঞ্চের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিয়ে নামতে যাবেন তখনই বিকট আওয়াজ হলো। আমি ছিটকে পড়লাম, দেখলাম রক্তাক্ত শরীর। সেদিন আমাকে জননেত্রী শেখ হাসিনার গাড়ির ড্রাইভার আলী হোসেন এবং শাহজাহান নামে তারা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেন। আমাকে ঢাকা মেডিকেলে একের পর এক রক্তাক্ত অবস্থায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ অসংখ্য নেতাকর্মী ঢাকা মেডিকেলে নিয়ে আসলেন, কিন্তু ডাক্তার নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। আমাকে নিয়ে যাওয়া হলো ধানমন্ডির ডেল্টা মেডিকেলে। সেখানে আমার সাথে ছাত্রলীগের সাবেক নেতা সেন্টুকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমাকে যখন মেডিকেলে ভর্তি করা হলো তখন সেন্টুকে করা হলো না। ডাক্তার আমাকে বললেন উনি মারা গিয়েছে। সেদিন আমাকে বা আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে নয়, সেদিন বঙ্গবন্ধুর তনয়কে হত্যা করার উদ্দেশ্যে সেদিন একটি নয়, দুইটি নয়, 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, রাখে আল্লাহ মারে কে, এই শব্দটি আমরা শুনি। তো আমার সেদিন মনে হয়েছে যে অস্থায়ী মঞ্চে যে ট্রাকে জননেত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন, সেই ট্রাককে লক্ষ্য করে একটার পর একটা গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আজকে বলতে হয় যে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছিলেন, আগুন আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের রোম যিনি স্পষ্ট নয়। সেদিন আগুন থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রক্ষা করেছিলেন। আমার কাছে মনে হয়েছে সেদিন এক একটি গ্রেনেড ট্রাকের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে, আর আল্লাহ মনে তার ফেরেশতা পাঠিয়ে সেদিন গ্রেনেডগুলো ট্রাকের বাইরে ফেলে দিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না যে সেদিন যদি একটি গ্রেনেড ট্রাকের উপর পড়ত তাহলে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা কেউ জীবিত থাকতো না। এবং ট্রাকের নিচে একটি গ্রেনেড ছিল, 2টি গ্রেনেড ছিল। সেই গ্রেনেড দুটিও যদি বাস্ট হতো পুরো ট্রাকটা উড়ে যেত। আমি সেদিন যেটা বুঝেছি যে আল্লাহই শেখ হাসিনাকে নিজ হাতে রক্ষা করেছেন। না, আমি এই জায়গাটিতে যে আল্লাহ রক্ষা করেছেন, কিন্তু আমরা তো আমাদের এখনো চোখে ভাসে যে শেখ হাসিনাকে যেভাবে মানব ঢাল তৈরি করে করে আমির হোসেন আমু, মোহাম্মদ হানিফ, মায়া ভাই সহ আরো যারা যারা ছিলেন, যেভাবে তাদের নিজেদের শরীর দিয়ে তাকে ঢেকে রক্ষা করেছিলেন, তাতেও তো শেষ রক্ষা হলো না, ছিন্ন ভিন্ন হয়ে গেল কতগুলো মানব দেহ। সেদিন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আপার 2জন সিকিউরিটির দায়িত্বে ছিলেন মেজর শোয়েব, স্ট্যান্ড লিডার মামুন সহ আপার আত্মীয় নজিব ভাই সহ অনেকেই সেদিন মানব ঢাল তৈরি করে
জননেত্রী শেখ হাসিনা ঘিরে রেখেছিলেন এবং তারা রক্তাক্ত হয়েছিল এবং জননেত্রী শেখ হাসিনার একটি কানে আপনি শব্দে এবং তার তার গায়েও স্পেনটা রেখেছিল, তার শরীরও রক্তাক্ত হয়েছিল এবং তিনি এখনও কিন্তু কানে শুনতে পারেন না, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিলেন। এবং সেদিন নারী নেত্রী আইবি রহমান সহ আমাদের প্রায় ২১ জন নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে এবং শত শত নেতাকর্মী আহত হয়েছিলেন। আজ যেমন আমি আজও স্প্রিন্টার নিয়ে স্প্রিন্টারের যন্ত্রণা আমাকে আজকে ভোগ করতে হচ্ছে। আমি মনে করি সেদিন মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু তনয়কে শেষ করা এবং কারা হত্যা করেছেন, যারা ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা করেছেন সেই শক্তি আমরা পরবর্তীতে জেনেছি যে আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি হাওয়া ভবন তৈরি করেছিলেন, সেখান থেকে জামাতের মুজাহিদি সহ এবং ৭৫-এর খুনি মেজর নূর শহীদের সাথে বৈঠক করে জঙ্গিদের ভাড়া করে আপনি সেদিন বঙ্গবন্ধু তনয়কে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি। সেদিন জজ মিয়া নাটক সাজিয়ে সেই হত্যাকাণ্ডকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল এবং সমস্ত আলামত নষ্ট করা হয়েছিল। আমরা মনে করি যে আমরা শুধু নয়, যারা দেশের মানুষ তারা সেদিন মনে করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় সেদিন এই গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। আমি তাই আজকের এই দিনে আমি শ্রদ্ধেয় আইবি রহমান সহ যে ২১ জন নেতাকর্মী আমাদের সেদিন জীবন দিয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এখনও তাদের জন্য দোয়া করি যেন তারা সুস্থ থাকে। ২১ আগস্ট এর কথা মনে পড়লে আসলেই মন আঁতকে ওঠে। বারবার কেন শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হয় এবং সেখানে আল্লাহ রক্ষা করেছেন বলেই এবং শেখ হাসিনার নেতৃত্বেই পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং জনগণ কিন্তু তার জবাব দিয়েছিলেন ২০০৮-এর নির্বাচনে শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে। শুধু তাই নয়, শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে জনগণ এই হত্যাকাণ্ডের জবাব দিয়েছিল। আজকে আমি আবারও মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে তিনি বাঙালির অনুভূতি আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে সেদিন এই গ্রেনেড হামলার হাত থেকে, এই হত্যাকারীদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। কিন্তু এখনো তো সেই ২০২৪-এর ৫ই আগস্ট গেল, তখনও তিনি রক্ষা পেয়েছেন, কিন্তু এখন দেশের বাইরে আছেন, কিন্তু এখনো তো দেশে তাকে হুমকি দেয়া হচ্ছে। দেশে গেলেই তাকে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে প্রথম বলছে ফাঁসির মঞ্চে তুলবে, এখন সেটিও বলে না, পথেই তারা তাকে হত্যা করবে, এইভাবে প্রকাশ্য হুমকি দিচ্ছে। তো কেন তার উপরে এই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর এত আক্রোশ, বা সাম্প্রদায়িক গোষ্ঠী সাম্রাজ্যবাদী শক্তির এই আক্রোশটা কেন? দেখেন, আপনারা বলি তাহলে অতীতে যাইতে হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর শিশু সন্তান ১০ বছরের রাসেলকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল রাসেলকে? রাসেলকে এই কারণে হত্যা করেছিল কারণ ঘাতকেরা জানে যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এবং তাদের এদেশের এজেন্ট ৭১-এর পরাজিত শক্তি, যারা ৭১-এ পরাজয় বরণ করেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি, যারা বাঙালির বিজয়কে মেনে নিতে পারেননি, বিশ্বের মানচিত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছে, এইটা যারা মেনে নিতে পারেনি, তারা ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে। তারা মনে করেছিল যে রাসেল যদি বেঁচে থাকে একদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুর এই আদর্শকে, রক্তের উত্তরাধিকারী শেখ রাসেলকে সামনে রেখে একদিন ঐক্যবদ্ধ হবে এবং তার পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছেন যে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে অসাংবিধানিকভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। তার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। আওয়ামী লীগের ৪.৫ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল, গুম করেছিল, হত্যা করেছিল এবং সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের অফিসার জওয়ানরা হত্যা হয়েছিল। সেই অন্ধকার যুগে ওরা মনে করেছিল আর কোনোদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগকে ব্র্যাকেট বন্দি করেছিল, কিন্তু ৩৩ বছর বয়সে বঙ্গবন্ধুর তনয় সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে, মৃত্যুকে উপেক্ষা করে তিনি এই আওয়ামী লীগের জনগণের প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী, দাবির মুখে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে তিনি যখন দেশে আসলেন, তখন কিন্তু আবার এই ব্র্যাকেট বন্দি আওয়ামী লীগ
ঐক্যবদ্ধ হলো শেখ হাসিনার নেতৃত্বে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ ঐক্যবদ্ধ হলো। শেখ হাসিনা স্লোগান দিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই স্লোগানের ভিত্তিতে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো এবং জননেত্রী শেখ হাসিনা 96 সালে জনগণের রায় নিয়ে 21 বছর পর ক্ষমতায় আসলো। যারা মনে করেছিল কোনোদিন আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াবে না, আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না, তাদের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হলো। এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর যা কিছু সাফল্য সেদিন জননেত্রী শেখ হাসিনা 96 সালে জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে সেটা প্রমাণ করেছিলেন। শান্তি চুক্তি করেছিলেন, গঙ্গার পানির চুক্তি করেছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিলেন এবং খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ রূপান্তরিত করেছিলেন, বিদ্যুৎ খাতে উন্নয়ন করেছিলেন। এরপরেও যখন এই সাফল্য আসলো, তারপরে ষড়যন্ত্র হলো, আবার শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হলো। 2001 সালে যখন ষড়যন্ত্র করে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়কে ঠেকানো হলো, বিএনপি জামাত ক্ষমতায় আসলো, তখন বারবার আওয়ামী লীগের উপর আঘাত আসলো, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করলো। চূড়ান্ত আঘাত আনলো 2004-এর 21 আগস্ট। 21 আগস্ট যখন শেখ হাসিনাকে হত্যা করতে পারলো না, তারপরে তারা আপনার আবার 1/11-তে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো, শেখ হাসিনাকে হত্যা করা, 16 পর্যন্ত হত্যা করার পরিকল্পনা করলো। জনগণের দাবির মুখে শেখ হাসিনাকে ছাড়তে বাধ্য হলো। নির্বাচন হলো, শেখ হাসিনা ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা ছিল, জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিল, ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করলো। এবং শেখ হাসিনা একটানা 15 বছর ক্ষমতায় থাকার পর সততা, সাহসিকতা, তার দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়েছিলেন। আমি একটা কথা বলবো যে বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন, কিন্তু ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে যেতে পারেনি। আপনি জানেন সেই ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করতে বঙ্গবন্ধু চেয়েছিলেন, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধুর তনায় জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসার পর তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে, আপনি জানেন সমুদ্র বিজয়ের মধ্যে দিয়ে আমাদের সমুদ্র সীমা নির্ধারিত হলো এবং শান্তি চুক্তি, সীমান্ত চুক্তি, ছিটমহল চুক্তি করার মধ্যে দিয়ে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে গেলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু যে অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা, বঙ্গবন্ধুর টানা মানুষের সে অর্থনৈতিক মুক্তির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেল। বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার প্রশংসা করলো, তার সততা, তার সাহসিকতা। বাংলাদেশের যতবার ক্রাইসিস দেখেছে, করোনা বলেন, মহামারী বলেন, বন্যা বলেন, সব কিছু জননেত্রী শেখ হাসিনা সততার সাথে মোকাবেলা করেছেন। দেশটাকে মানুষ বলছেন সাবাস, পদ্মা সেতু হওয়ার পর মানুষ বলেছেন সাবাস শেখের বিটি। বাঙালিরা শেখের বিটি কারো কাছে মাথা নত করে না। বঙ্গবন্ধুর তনায় পদ্মা সেতু করার মধ্যে মানুষ কিন্তু এই কথা বলেছিলেন। আজকে বাংলাদেশকে শুধু উন্নয়নের মহাসড়ক আনে নেই, সামাজিক নিরাপত্তা, বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, বাংলাদেশ জাতি বাসযোগ্য হতে পারে, শান্তি বাংলাদেশ হতে পারে এবং জঙ্গি মুক্ত বাংলাদেশ করেছিলেন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করেছিলেন। বঙ্গবন্ধু তনায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এর করার মধ্যে দিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন, যার ফলে যারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে যাদের ভালো লাগেনি, যারা মনে করে যে বাঙালিরা কোনোদিন ঘুরে দাঁড়াবে না, 100 বছরে বাঙালি কোনোদিন ঘুরে দাঁড়াবে না, তারা আজকে প্রতিহিংসা পরায়ণ হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে, যে ইউনূস হচ্ছে বিদেশিদের ক্রীড়ানক, ষড়যন্ত্রকারী এবং তাকে সহযোগিতা করেছে, যে ইউনূস হচ্ছে ক্ষমতালোভী, অর্থলোভী, সেই ইউনূসের নেতৃত্বে জামাত, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে, সকল অপশক্তি জঙ্গিরা ঐক্যবদ্ধ হয়ে 2024-এর 5ই আগস্ট আবার শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করলেন, শেখ রেহানাকে হত্যা করার পরিকল্পনা করলেন। আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করলেন, কিন্তু ছাত্র জনতা, পুলিশ হত্যা করে আজকে বাংলাদেশকে এক অন্ধকার যুগে নিয়ে গেছে। আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে ধ্বংস, অর্থনৈতিকভাবে ধ্বংস, সামাজিকভাবে ধ্বংস, সাংস্কৃতিকভাবে ধ্বংস। বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নাই, বাংলাদেশের মানবতা নাই, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশের চারিদিকে হাহাকার। আজকে বিদ্যুৎ নাই, সার নাই, আজকে গ্যাস নাই, আজকে আপনি ডিজেল নাই, পেট্রোল নাই, আজকে বাংলাদেশে হাহাকার। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এই যে শিশুরা মারা গেলেন, হাজারের উপর শিশু মারা গেলেন আপনি হামের টিকার অভাবে। আজকে বাংলাদেশ আজকে ধর্ষণের বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, আজকে সন্ত্রাসের বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, জঙ্গিদের বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, মব সন্ত্রাসের বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। আজকে এই বাংলাদেশকে অকার্যকর করার জন্য তারা শেখ হাসিনাকে হত্যা করতেছে। বাংলাদেশকে একটি পাকিস্তানের আবার অঙ্গরাজ্য বানানোর জন্য শেখ হাসিনাকে তারা হত্যা করার প্রয়োজন, কারণ তাদের সকল বাধার, এই সমস্ত অপকর্মের বাধা হচ্ছেন
শেখ হাসিনা। তারা যে অপকর্ম করতে চায়, তারা যে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে চায়, এর বাধা হচ্ছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা শান্তির বাংলাদেশ চায়, নিরাপদ বাংলাদেশ। এই কারণে তারা বারবার শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আজকে প্রমাণিত হয়েছে যে 2024-এর আগে যে তথাকথিত জুলাই, সেই জুলাই কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না। সেই জুলাই ছিল ইউনূসের তথাকথিত মেটিকুলার ষড়যন্ত্র, শেখ হাসিনাকে হত্যা করা, বাংলাদেশকে অন্যের হাতে তুলে দেওয়া, বাংলাদেশকে ধ্বংস করা। আজকে সেটা প্রমাণিত। আজকে সবাই বলছেন আজকে জুলাই জাতির সাথে প্রতারণা করা হয়েছে, জুলাই বাংলাদেশের ৭১কে মুছে ফেলার জন্য সৃষ্টি হয়েছে, জুলাই মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার জন্য সৃষ্টি হয়েছে, জুলাই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সৃষ্টি হয়েছে। এবং এই জুলাই সৃষ্টি হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এবং সেই কারণে তারা বঙ্গবন্ধু তনয়কে হত্যা করতে চায়। বঙ্গবন্ধু আমি আমি যদি আপনাকে একটু এই জায়গাটায় একটু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই এবং শোনাতেও চাই যে যখন 2001-এ যে গ্রেনেড হামলা হলো, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা চেষ্টা করা হলো, তিনি রক্ষা পেলেন, এবং যারা আইবি রহমান সহ যারা প্রাণ হারালেন, সেই মামলার আসামি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সহ আরো অন্যরা। কিন্তু 2024-এর 5ই আগস্টে মানে জুলাই থেকে যেই আন্দোলন বেগবান হয়ে উঠেছিল, সেই আন্দোলনে যেই নতুন প্রজন্ম স্কুল কলেজের যে ছাত্ররা শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন, তারা তো ওই 2004-এ তখন তো শিশু ছিলেন, তারা তো এই ঘটনা এত জানেন না। আপনার কি মনে হয় যে এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই 2004-এর 21শে আগস্টের ঘটনা সম্পর্কে এই প্রজন্ম আসলে কতটা জানে, বা তাদেরকে জানানো হচ্ছে কিনা, হয়েছে কিনা, সুযোগ দেওয়া হয়েছে কিনা, দেওয়া উচিত কিনা, এই কথাটুকু শুনে শেষ করব। আমি বলি, আমি এই প্রজন্মের, এই যে আমাদের এই প্রজন্মের যারা প্রতিনিধিত্ব করে, যারা ছাত্র আছেন, যুবক আছেন, তাদের কাছে আহ্বান করব, ৭৫-এর 15ই আগস্ট কেন সৃষ্টি করা হয়েছে, কেন বঙ্গবন্ধু সহ শিশু রাসেলকে হত্যা করেছে, আপনারা একটু খোঁজেন এটার জন্য কারা দায়ী। 2004 সালের 21শে আগস্ট কেন বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছে, তিনি তো ক্ষমতার পরিবর্তন চায়নি, তিনি তো সেদিন বলেন এই খালেদা জিয়ার পদত্যাগ করতে বলে, কেন তাকে হত্যা করার পরিকল্পনা করেছে জামাত বিএনপি ক্ষমতায় কারা করছেন। 2007-এর শেখ হাসিনাকে জেলখানায় নিয়ে হত্যা করার পরিকল্পনা করেছে কারা করেছেন, কেন করেছেন। আর 2024-এর 5ই আগস্ট কেন আবার শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল। শেখ হাসিনার আমলে কি কোনো কৃষক রাস্তায় নেমেছিল? শেখ হাসিনার আমলে কি কোনো শ্রমিক রাস্তায় নেমেছিল? আজকে তো চারিদিকে হাহাকার। আমি তাই বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে অনুরোধ করবো, আহ্বান করব, আপনারা সত্যিকার ইতিহাস জানেন, তারপরে আসামির কাঠগড়ায় যে অপরাধী তাকে দাঁড় করান। আপনারা মিথ্যার উপর দাঁড়িয়ে আপনারা যদি এগিয়ে যান, দেশটা ধ্বংস হবে, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আজকে সাদাকে কালো বানানোর চেষ্টা করা হচ্ছে, কালোকে সাদা বানানোর চেষ্টা করা হচ্ছে। যারা বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে গেছেন তারা এখন সাদা হওয়ার চেষ্টা করছেন, আর যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন, সাধারণ মানুষকে নিয়ে ভাবেন, সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, এবং যতগুলো অর্জন, আমি নতুন প্রজন্মকে বলবো আপনারা একটু জানার চেষ্টা করেন। 96 সালে ক্ষমতা আসার পর ভারতের সাথে গঙ্গার পানি চুক্তি কে করেছেন, শান্তি চুক্তি কে করেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা প্রতিষ্ঠা কে করেছেন, এবং 2008-এর পরে ক্ষমতায় আসার পর এই যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, গরিব মানুষের সন্তানদের বছরের শুরুতে কে বই দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা বই দিয়েছেন। করোনার সময় এই বৈশ্বিক মহামারী কে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দাঁড়িয়েছেন। আমি মনে করি এই প্রজন্মের সবাইকে অনুরোধ করব, আপনারা সত্যিকার ইতিহাস জানুন। যদি আওয়ামী লীগ অপরাধী করে থাকে, অপরাধের কাঠগড়ায় দাঁড়ান। কিন্তু যদি কেউ আপনাদের সাথে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা দেশটাকে স্বাধীন করেছেন, সেই দল সম্পর্কে যদি আপনাদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে, আপনাদের বিভ্রান্ত করে, আপনারা যদি বিভ্রান্তের দিকে এগিয়ে যান, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা